Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello and welcome to the BGS class and that's been Bangladesh and Global Studies class. This is Hashim Reza from Srishti Central Student College, Rajshahi, the senior teacher of Srishti Central Student College. And today I will discuss 12th chapter and that is Bangladesh or Ancholik Sahojogita. Before discussing my chapter today, I want to see all of you healthy and wealthy. Is it? Are you okay? আপনারা কি সবাই ভালো আছেন? ঠিক আছে. I am also okay. I want to see my all students be okay. Understand? Before starting my lecture, I want to ask some question. Previous class from my previous class. The first question is সার কি ধরনের সংস্থা? আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, কে পারেন? কে বলেন না? Not fair. পারতে হবে. You have to study your book properly. You have to study ins and outs of your line by line. Understand? তাহলে আঞ্চলিক সহযোগিতা সার কি? সার হচ্ছে একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। ওকে, তাহলে দেখি সার কত সালে প্রতিষ্ঠিত হয় এটা তো পড়া উচিত। ভিতরের প্রশ্ন যদিও, কে পারেন? ঠিক আছে, ভেরি গুড। আপনি বলেন তো দেখি। 1985 সালে, ভেরি গুড, ডিসেম্বর মাসে সার প্রতিষ্ঠিত হয়। ওকে, তো আবার বলে রাখি, ইফ ইউ ওয়ান্ট টু গেট গুড মার্কস অর গুড রেজাল্ট ইউ হ্যাভ টু রিড ইউর টেক্সট বুক প্রপারলি। টেক্সট বুক again I want to say you have to read your book properly and that is textbook, not a guide. Understand? দেখো, তাহলে আমরা দ্বাদশ অধ্যায়ে আজকে আলোচনা করছি তোমাদের ধারাবাহিকভাবে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলো সম্পর্কে। আমরা এর আগে পড়ে ফেলেছি, সার পর্যন্ত পড়েছি আমরা। আজকে পড়ব আসিয়ান। আসিয়ান একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। আঞ্চলিক সহযোগিতা সংস্থা সম্পর্কে তোমাদের অবশ্যই একটা ধারণা ক্লিয়ার আছে যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থা, গত ক্লাসে বলেছিলাম, আন্তর্জাতিক সংস্থা হলো, আন্তর্জাতিক হলো ওয়ার্ল্ড ওয়াইড, গোটা বিশ্বের অধিকাংশ রাষ্ট্রগুলো, বেশিরভাগই প্রায় সব রাষ্ট্রগুলো যে নিয়ে যে সংস্থা গঠিত এখানে আন্তর্জাতিক সংস্থা। আর আঞ্চলিক হলো একটি পৃথিবীর একটি নির্দিষ্ট অঞ্চলের রাষ্ট্রগুলোকে নিয়ে যে সংস্থা গঠিত তাহলে আঞ্চলিক। যেমন আসিয়ান, এটা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত হয়েছে। আসিয়ান এর অ্যাব্রিভিয়েশন যদি আমরা যাই, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অর্থাৎ দক্ষিণ পূর্ব জাতিসমূহের, এশীয় জাতিসমূহের সংস্থা এর মানে। আর আসিয়ান গঠিত হয় দক্ষিণ পূর্ব রাষ্ট্রগুলো, 10টি রাষ্ট্র নিয়ে এটি গঠিত হয় 1967 সালের 8ই আগস্ট। 1967 সালের কত আগস্ট? 67 সালের 8 আগস্ট। 1967 সালের 8 আগস্ট এটি গঠিত হয়। এর কয়টি রাষ্ট্র বললাম? বলো। 10টি। এর 10টি রাষ্ট্র। এই 10টি রাষ্ট্রের ভিতরে হচ্ছে মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া প্রভৃতি রাষ্ট্রগুলোকে নিয়ে এই আসিয়ান গঠিত হয়েছে। ঠিক আছে। আর এর সদর দপ্তর কোথায়? কে বলতে পারে? এর সদর দপ্তর কোথায়? ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। এটির লক্ষ্য উদ্দেশ্য কীগুলো কি? প্রতিটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা বলো, আন্তর্জাতিক সংস্থা বলো, লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। লক্ষ্যগুলো কি? প্রথমে লক্ষ্য যেটার কথা বলা হয়েছে যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করা, অর্থনৈতিকভাবে পরস্পরকে সাহায্য সহযোগিতা করাই এর মূল লক্ষ্য। এছাড়া আরও লক্ষ্য আছে, অর্থনৈতিক পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকভাবে পরস্পরকে কী করা? সাহায্য সহযোগিতা করা। এছাড়াও আরও কি লক্ষ্য রয়েছে? রাষ্ট্রগুলোর ভেতরে ভ্রাতৃত্ব সম্প্রীতি গড়ে তোলা। তারপরে আরও আমরা যে লক্ষ্যগুলো পড়েছি সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে পেশাগত ও কারিগরি প্রশিক্ষণ ক্ষেত্রে
সহযোগিতা করা, হ্যাঁ, অর্থাৎ পেশাগত এবং কারিগরি, অর্থাৎ কারিগরি যে প্রশিক্ষণগুলো রয়েছে এই প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে এই রাষ্ট্রগুলোকে পরস্পর, অর্থাৎ 10টি রাষ্ট্র পরস্পরকে সাহায্য করবে। ঠিক আছে, এছাড়াও যে কথা বলা হয়েছে রাষ্ট্রগুলো কৃষি এবং শিল্প, কৃষি এবং শিল্পের ক্ষেত্রেও এই রাষ্ট্রগুলো পরস্পরকে সাহায্য করবে। অর্থাৎ কৃষির উন্নতি, আমরা জানি যে আমাদের কৃষিতে কিছুটা উন্নতি লাভ করেছি, কিন্তু আরও আমাদের যদি উন্নতি লাভ করতে চাই তাহলে আমাদের কৃষির পাশাপাশি কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, আধুনিক সেচ সার প্রয়োগ করতে হবে এক্ষেত্রে কি। এবং আমাদের যে রাষ্ট্র, এই যে রাষ্ট্র কথা বলেছে 10টি রাষ্ট্র, এই রাষ্ট্রগুলোর মধ্যে যে শিল্প রয়েছে এই শিল্প উন্নতিতেও তারা পরস্পরকে সাহায্য করে, আমাদের কথা বলছে। আচ্ছা, তারপরে রয়েছে কি, গেল আসিয়ান। আমি কিন্তু আঞ্চলিক সহযোগিতা সংস্থা পড়ছি, তোমরা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ, ইইউ, ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন মূলত কোন দেশের রাষ্ট্রগুলোকে গঠিত? এটি হচ্ছে পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত। ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত হয়েছে। প্রথমে এর নাম ছিল কমন মার্কেট। কি মার্কেট ছিল? প্রথমে এর নাম ছিল কমন মার্কেট। প্রথমে এর নাম ছিল কমন মার্কেট, পরে এর আওতা বেড়ে বিস্তৃতি লাভ করে এর নাম হয় কি? এটাও দেখো, আমরা এই যে এটা কি দেখতে পাচ্ছ? আসিয়ান। হ্যাঁ, আসিয়ানের কয়টি রাষ্ট্র বলেছে? দেখো এখানে কয়টি রাষ্ট্র আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টি রাষ্ট্র নিয়েই আসিয়ান গঠিত। তার প্রমাণ দেখো, অর্থাৎ 10টি রাষ্ট্র অবশ্যই আসিয়ানের অন্তর্ভুক্ত ছিল। এখন পরে ইউরোপীয় ইউনিয়ন, তোমরা বুঝতে পারবে কি না দেখো, একটু বোঝার চেষ্টা করো। কারা ছবি হলে ভালো হতো। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আমি পড়াচ্ছি এখন। এর আগের প্রথম যে প্রারম্ভিক যে নাম ছিল সেটা কমন মার্কেট, পরবর্তীতে এর আওতা বেড়ে এর নাম হয় ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপের প্রায় সকল রাষ্ট্রই এর অন্তর্ভুক্ত এবং ইউরোপে এই যে সংস্থা এর একটি মুদ্রা রয়েছে যার নাম ইউরো। প্রত্যেকটা ইউরোপের যে রাষ্ট্রগুলো, প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব মুদ্রার পাশাপাশি এই ইউরো মুদ্রা চালু রয়েছে। ঠিক আছে, এবং এই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলা, প্রত্যেক রাষ্ট্রের সদস্যরা অর্থাৎ প্রত্যেক রাষ্ট্রের ব্যক্তিবর্গ এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে অবাধে যাতায়াত করতে পারে। শুধু যাতায়াতই করতে পারে না, অবাধে ব্যবসা বাণিজ্য বসবাস করতে পারে। ঠিক আছে, এবং অবস্থান করতে পারে অবাধে। এর ফলে ইউরোপের কান্ট্রিগুলোর কিন্তু অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। তোমরা একটা জিনিস চিন্তা করো, আমরা যদি আমাদের কথা ভাবো, আমরা যদি বাংলাদেশ থেকে ভারতে যাই তাহলে আমাদেরকে কতটা কষ্ট করতে হয়, ভিসার জন্য কত লাইন ধরতে হয়, কত কী করতে হয়, তারপরে বর্ডার পাসের সময় কত সমস্যা, তারপরে মুদ্রা এক্সচেঞ্জ করতে হয়, তাই না, কত ঝামেলা। কিন্তু ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে সকল দেশের সদস্যরা এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে বিনা বাধায় যাতায়াত করতে পারে। এখানকার মাল, গুডস, পণ্যগুলা ও দেশে নিয়ে যায়, ওদের পণ্যগুলা নিয়ে আসে, আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারে, অবাধে বসবাস করতে পারে। এই জন্য তাদের অর্থনৈতিক অবস্থা এত ভালো। এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তারপর আমরা পড়বো এই যে ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা তোমাদের দেখালাম। হ্যাঁ, এই যে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যার সদর দপ্তর। ঠিক আছে, তারপরে আমরা পড়বো দেখো G7। মূলত এটাও একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। G7 মূলত শিল্পে অনেক উন্নত, অর্থাৎ উন্নত রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত হয়েছে। এরকম 7টি উন্নত রাষ্ট্র এবং G7। ঠিক আছে, 7টি উন্নত রাষ্ট্র রয়েছে, যেমন জার্মানি,
ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারপরে জাপান, কানাডা, ইতালি, এই 7টি রাষ্ট্র নিয়ে কিন্তু এই G7 গঠিত। এরা এরা কী করে? এরা নিজেদের ভিতরে অর্থনৈতিক উন্নয়ন তো আছেই, এছাড়া এরা কী করে, যে উন্নয়নশীল রাষ্ট্রগুলো রয়েছে যেমন বাংলাদেশের মতো আরও যে রাষ্ট্রগুলো রয়েছে এদের আরও উন্নয়নের কর্মপরিকল্পনা গ্রহণ করে এবং বিশ্বের যে বর্তমান পরিস্থিতি, সামাজিক প্রেক্ষাপটে বলো, জলবায়ুগত প্রেক্ষাপট বলো, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাই না, এই যে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে, এ লোকা নিয়ে তারা আলাপ আলোচনা করে এবং কর্মপন্থা নির্ধারণ করে, ঠিক আছে। এবং এই রাষ্ট্রগুলো অন্যান্য রাষ্ট্র অর্থাৎ উন্নয়নশীল ও উন্নত রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়নে এরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করে। G7 ছাড়া আরও কিছু আছে, সংস্থা আছে, যেমন UAE, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, ঠিক আছে। এটা আফ্রিকার দেশগুলোকে নিয়ে একটি সংস্থা। এটি আফ্রিকার রাষ্ট্রগুলোর অর্থনৈতিক আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা পালন করে এবং তাদেরকে নিয়ে কাজ করে এই সংস্থা। তারপর আছে আরব কান্ট্রির জন্য আরব লীগ। আরব কান্ট্রির জন্য কি আছে? আরব লীগ, আরব লীগ, আরব লীগ। হ্যাঁ, তারপরে তোমার আরেকটা আছে OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, অর্থাৎ ইসলামী সমমনা রাষ্ট্রগুলোকে নিয়ে এই রাষ্ট্রগুলোকে গঠিত হয়েছে। এবং বাংলাদেশ 1974 সালে, বাংলাদেশ 1974 সালে OIC-র সদস্যপদ লাভ করে, ঠিক আছে। এ হচ্ছে এবং যুক্তরাজ্য থেকে স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত হয়েছে কমনওয়েলথ। যুক্তরাজ্য থেকে স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত হয়েছে কমনওয়েলথ। কমনওয়েলথ একটি সংস্থা, কমনওয়েলথ। কারণ জানো যে আমরা যুক্তরাজ্যের অধীনে ছিলাম, একজন ভারতবর্ষ ছিল, তোমরা জানো 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। ব্রিটিশরা আমাদের শাসন করতো, ব্রিটিশরা যুক্তরাজ্য, লন্ডন, যুক্তরাজ্য, ঠিক আছে, ইংল্যান্ড যাকে বলে। তাহলে যুক্তরাজ্যের শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত হয়েছে কমনওয়েলথ। এটা একটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এবং NAM, জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য নয়, NAM, ঠিক আছে। এরা হচ্ছে NAM। NAMও গঠিত হয়েছিল একটা আঞ্চলিক সংস্থা। এটা কি? এরা হচ্ছে NAM হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন, অর্থাৎ কোনো এরা সামরিক জোটের সদস্য নয়, কোনো সামরিক জোটের সদস্য নয়, কোনো সামরিক জোটের সদস্য নয়, এমন রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত হয়েছে NAM, ঠিক আছে। এটা একটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এই সকল যে সংস্থাগুলো রয়েছে আমি এগুলো আঞ্চলিক সহযোগিতা সংস্থা আলোচনা করলাম। তোমরা আন্তর্জাতিক এবং আঞ্চলিক এই প্রশ্নটা আসে প্রায়, তোমরা ভুল করো অনেকেই, তো এই বিষয়গুলো অবশ্যই তোমরা খেয়াল করবে, ঠিক আছে। যে আঞ্চলিক এটা আর আন্তর্জাতিক কোনটা, কে পারে দেখি, কে বলতে পারে? আন্তর্জাতিক সংস্থা আমি আলোচনা করেছিলাম, কে পারো? হ্যাঁ, গুড, জাতিসংঘ। কি? ইউনাইটেড নেশন, জাতিসংঘ, এটা হচ্ছে আন্তর্জাতিক। কেন আন্তর্জাতিক? এই জাতিসংঘ ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 100 কতটি রাষ্ট্র, 193টি রাষ্ট্র এর সদস্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, আর তোমরা জানো সার্কের সদস্য রাষ্ট্র 8টি, G7 7টি সদস্য রাষ্ট্রে গঠিত। তারপরে তোমার এরকম সবগুলো এই একটি অঞ্চলের সহযোগিতা, অঞ্চলের রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত হয়েছে আঞ্চলিক সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে। এই কারণে এগুলো আঞ্চলিক সহযোগিতা সংস্থা, ঠিক আছে। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে আলোচনা এই পর্যন্তই। আপনাদের কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে দেখেন, আজকে কিন্তু আলোচনা করলাম মূলত আঞ্চলিক সহযোগিতা সংস্থা, আসিয়ান আলোচনা করেছি, তারপরে আমি আলোচনা করেছি EU, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে G7, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি এবং আরব লীগ, OIC এবং NAM ও কমনওয়েলথ। আশা করি আপনারা সবাই বুঝেছেন, কারো কোনো সমস্যা থাকার কথা না। সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দেন আস্ক মি। তো ক্লাস শেষের আগে আমি আরও একটি কথা বলতে চাই যে আপনারা এই বর্তমানে যে পরিস্থিতি, আপনারা জানেন যে আমরা এখন ডিসেম্বর মাসে আছি। এই ডিসেম্বর মাসে ঠান্ডার প্রবণতাটা বেশি, এই জন্য আপনারা
অবশ্যই অবশ্যই নিজেকে সাবধানে রাখবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সরকার যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছে সেটা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।